বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই বাংলার অনলাইন ক্লাস তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে বাংলা সিলেবাসে তোমাদের পাঠ্য রয়েছে ভারতীয় কবিতা চারণ কবি। এই কবিতাটি, যেই কবিতাটি রচনা করেছেন ভারভারা রাও কিংবা ভারা রাও, তিনি এই দুই নামেই পরিচিত বিখ্যাত তেলেগু কবি। এই কবিতাটির অনুবাদ করে দিয়েছেন শঙ্খ ঘোষ। এই কবিতা প্রসঙ্গেই আমাদের আজকের আলোচনা, চারণ কবি এই কবিতার টেক্সট ভিত্তিক আলোচনা। বলে রাখি, অলরেডি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের জন্য অনেকগুলি বাংলা ক্লাস নিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলি পাওনি, ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলি দেখে নিতে পারো। চলে আসি আমাদের আজকের আলোচনায়, চারণ কবি এই কবিতাটির প্রসঙ্গে আলোচনায়। প্রথমেই কবি ভারভারা রাও বা ভারা রাও, তার প্রসঙ্গে কিছু কথা আমাদের জেনে নিতে হবে। যেই ভারভারা রাও কে, কবির জীবন না। কবি ভারভারা রাও, তার জন্ম হয় স্বাধীনতার আগে 1940 খ্রিস্টাব্দে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে। কবি ছিলেন তেলেগু সাহিত্যের অধ্যাপক এবং তিনি তেলেগু ভাষায় কবিতা রচনা করতেন, অর্থাৎ তেলেগু কবি। তিনি পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। 70 দশকে যে জরুরি অবস্থা ভারতে জারি হয়েছিল, সেই সময় থেকে তিনি নানা কারণে সরকারের বিরাগভাজন হয়েছেন। তিনি বারবার কবিতা লিখেছেন, প্রতিবাদ করেছেন এবং জেলে গেছেন। কবির সমগ্র জীবনের প্রায় 15 বছর কেটেছে জেলবন্দি হয়ে। তিনি ধাপে ধাপে বারে জেল খেটেছেন। কবিতার মধ্য দিয়ে তিনি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, বারবার প্রকাশ করেছেন তার প্রতিবাদী কণ্ঠস্বর। এই জন্য তাকে জেল খাটতে হয়েছে বারবার। আমাদের পাঠ্য চারণ কবি এই কবিতাটিও কবি ভারভারা রাওয়ের প্রতিবাদী কণ্ঠস্বরের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ এটুকু থেকে তোমরা বুঝেই গেলে যে কবি ভারভারা রাও বা ভারা রাও তিনি একজন তেলেগু কবি এবং তার কবিতার মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে ওঠে, বা প্রায় প্রত্যেক কবিতাটি তিনি প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরেন, যার জন্য তাকে বারবার জেলেও যেতে হয়েছে। চলে আসি এরপর চারণ কবি বলতে কি বোঝানো হয়। চারণ কবি জিনিসটা কি না, স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব কবিরা গান গেয়ে কিংবা অভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেড়াতেন, তাদেরকেই সাধারণত চারণ কবি বলা হয়। ব্যাকরণগতভাবে চারণ শব্দের অর্থ হচ্ছে স্তুতি পাঠ বা স্তুতি পাঠক। অর্থাৎ বুঝতে পারছো চারণ কবি কথাটার মানে কি, খুবই মিনিংফুল একটি কথা না। আন্দোলনের সময়, স্বাধীনতা আন্দোলনের সময় যে সমস্ত কবিরা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গিয়ে মানুষের মধ্যে প্রতিবাদ জাগিয়ে তুলতেন, তাদেরকে বলা হতো চারণ কবি। আমাদের কবিতাটিও এই প্রসঙ্গে রচনা হয়েছে, এই জন্যই এই নামটা করা হয়েছে। এরপর চলে আসি চারণ কবি এই যে কবিতা পড়ব, এই কবিতার উৎস প্রসঙ্গে। চারণ কবি এই কবিতাটি মূল তেলেগু কবিতা থেকে আমাদের বঙ্গানুবাদ করা হয়েছে। বঙ্গানুবাদ করেছেন শঙ্খ ঘোষ। মূল তেলেগু কবিতার বঙ্গানুবাদ করেন শঙ্খ ঘোষ। অনুবাদকৃত বাংলা কবিতাটি 2019 সালের 13 জানুয়ারি দেবেশ রায়ের সম্পাদনায় সেতুবন্ধন পত্রিকায় তার 15তম সংখ্যায় প্রকাশিত হয়, চারণ কবি নাম দিয়ে। মূল যে কবিতা, অর্থাৎ যে তেলেগু মূল কবিতা থেকে এটাকে অনুবাদ করা হয়েছে, সেই কবিতাটার অরিজিনাল বা আসল নাম ছিল কবি। 1985 খ্রিস্টাব্দের 23 অক্টোবর কবিতাটি প্রকাশিত হয়। তেলেগু ভাষা থেকে কবিতাটিকে প্রথমে ইংরাজি অনুবাদ করা হয়। অনুবাদ করেন ডি ভেঙ্কট রাও। কবিতাটির নাম দেন দ্য ওয়ার্ড। এই ইংরাজি কবিতা থেকেই বাংলা এই কবিতাটিকে অনুবাদ করা হয়েছে। শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন। ভবিষ্যতু চিত্রপটম নামক কাব্যগ্রন্থ থেকে, এটা তেলেগু কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ থেকে এই কবি নামক কবিতাটিকে নেওয়া হয়, সেটিকে ইংরাজি অনুবাদ করা হয়, পরে সেটিকে বাংলায় অনুবাদ করা হয়। এই হচ্ছে এই কবিতাটির সম্পূর্ণ উৎস। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে: নিয়মকানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়,
চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। আমরা এরপর আলোচনায় পৌঁছে যাই। না, নিয়ম কানুন যখন সব লোপাট বা শিকে তুলে দেওয়া হয়েছে। নিয়ম কানুন মানে সাংবিধানিক যে নিয়ম শৃঙ্খলা, এবং কানুন মানে আইন। সাংবিধানিক আইন বা সাংবিধানিক নিয়ম শৃঙ্খলা যখন সব শিকেই উঠে গেছে, এই নিয়ম কানুন বা নিয়ম শৃঙ্খলা না মেনেই যখন কোনো শাসক যন্ত্র তিনি শাসন কায়েম করছেন, তখন সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, সময়ের ঢেউ তোলা, সময়ের ঢেউ বলতে এখানে রাজনৈতিক উত্থান পতনকে বোঝানো হয়েছে। যে রাজনৈতিক উত্থান পতনকে সঙ্গী করে যে কালো মেঘের দল, কালো মেঘ মানে এখানে অশুভ শক্তিকে ইঙ্গিত করা হয়েছে, যে রাজনৈতিক উত্থান পতনকে সঙ্গী করে বা সময়ের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে যে কালো মেঘ বা যে অশুভ শক্তি তারা উঠে এসেছে, তারা ফাঁস লাগাচ্ছে গলায়। গলায় ফাঁস লাগাচ্ছে মানে গলা টিপে ধরছে, কণ্ঠস্বর রোধ করে দেওয়ার চেষ্টা চলছে। কাদের কণ্ঠস্বর? না, যারা প্রতিবাদ করে। এই নিয়ম শৃঙ্খলকে সরিয়ে দিয়ে যারা শাসনতন্ত্র কায়েম করে, তাদের বিরুদ্ধে যে সমস্ত কবি, যে সমস্ত মানুষরা প্রতিবাদ করে, গর্জে ওঠে, তাদের গলায় ফাঁস লাগাচ্ছে বা তাদের গলাকে টিপে ধরার চেষ্টা করছে, তাদের কথাকে মুছে দেওয়ার চেষ্টা করছে একদল অশুভ শক্তি, যারা রাজনৈতিক উত্থান পতন বা সময়ের ঢেউয়ে যারা এসেছে কালো মেঘ হয়ে বা অশুভ শক্তি হয়ে। এখানে ব্যাপারটা বুঝতে হবে যে সময়ের ঢেউ তোলা কালো মেঘ, না সময়ের ঢেউ, যেমন ঢেউ আসে, ঢেউ কিন্তু চিরস্থায়ী হয় না, সেই ঢেউ আবার চলে যায়। সেই রকমই এই কালো মেঘের দল বা অশুভ শক্তি, তারা সময়কে সাথে করে রাজনৈতিক উত্থান পতনকে কেন্দ্র করে তারা উঠে দাঁড়িয়েছে, তারা এসেছে, কিন্তু তারা চিরস্থায়ী হবে না। এই জন্যই ঢেউ কথাটাকে ইউজ করা হয়েছে। তাহলে কথাটা পুরো কিরম দাঁড়াচ্ছে? না, নিয়ম কানুন যখন সব লোপাট, যখন নিয়ম কানুনকে শিখে তুলে দিয়ে বা নিয়ম কানুনকে না মেনে কোনো শাসক যন্ত্র তারা শাসনতন্ত্র কায়েম করছে, এবং আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, অর্থাৎ সময়ের উত্থান পতনকে কেন্দ্র করে একদল কালো মেঘরূপী অশুভ শক্তি তারা উঠে দাঁড়িয়েছে, তারা ফাঁসি লাগানোর চেষ্টা করছে গলায়, প্রতিবাদী কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত, অর্থাৎ এই যে প্রতিবাদী কণ্ঠস্বরদের চেষ্টা হচ্ছে তাদেরকে শেষ করে দেওয়ার, তাদের গলা টিপে ধরার। এই কষ্ট আপাত অর্থে সেভাবে কষ্ট বলে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কোনো রক্ত ঝরছে না, কোনো চোখে জলও নয়, চোখে জলও তো ঝরছে না। তাহলে এই প্রতিবাদী কণ্ঠস্বরদের যখন দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেটা আপাতভাবে দেখে মনে হচ্ছে যে কিছুই হচ্ছে না, কই কোনো রক্তও তো ঝরছে না, কই কোথাও কোনো কান্না ঝরছে না। কিন্তু ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়াদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এখানে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, অর্থাৎ ছোটোখাটো কোনো জিনিস বিরাট আকার ধারণ করছে, একটা বিদ্যুতের ঝলখানি যেন বিশাল বজ্রপাত নিয়ে আসছে, ঝিরঝিরে বৃষ্টি সেটা প্রলয় নিয়ে আসছে। অর্থাৎ যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, একটা শাসক যন্ত্র তারা চেষ্টা করছে প্রতিবাদী কণ্ঠস্বরদেরকে চিরতরে নিভিয়ে দেব বা চিরতরে শেষ করে দেব, গলা টিপে ধরব, তারা যাতে প্রতিবাদ করতে না পারে, তখন ঝিরঝিরে বৃষ্টিও যেন প্রলয় ঝড় হয়ে আসছে, বিদ্যুৎ বাজ হয়ে আসছে, অর্থাৎ ছোট ছোট জিনিসও যেন বিশাল আকার ধারণ করছে। আর মায়ের বেদনাশ্রু, মায়ের চোখের জল আঁকড়ে ধরে বুকে নিয়ে জেলের গড়াদ থেকে বেরিয়ে আসছে কবির লিপিকার স্বর, অর্থাৎ কবিদের, প্রতিবাদী কবিদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জেল থেকেই তারা তাদের প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে।
কবির লিপিকার স্বর, লিপিকার মানে কবির লেখা, কবির লেখার আওয়াজ চারিদিকে মুখরিত হচ্ছে, প্রতিবাদ চারিদিকে মুখরিত হচ্ছে। পরে চলে আসি। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, যখন গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। কাঁপন লাগে জিভে, এর অর্থ কী? অর্থাৎ এখানে কবির প্রতিবাদী কণ্ঠস্বরকে প্রকাশ করার সুযোগকে বলা হয়েছে। যখন কাঁপন লাগে জিভে মানে আমাদের মধ্যে যদি কোনো বিশাল প্রতিক্রিয়া তৈরি হয়, যে কোনো কিছুর বিরুদ্ধে আমার মনের মধ্যে প্রচুর প্রতিবাদ রয়েছে, যখন আমরা সুযোগ পাই সেই প্রতিবাদটাকে আমরা একবারে বের করে দিই। এখানে সেটাই বলা হচ্ছে যে জিভে কাঁপন লেগেছে, জীব যেন কেঁপে উঠছে প্রতিবাদ করার জন্য। যখন এরকম পরিস্থিতি তৈরি হয় তখন বাতাসকে মুক্ত করে দেয় সুর, অর্থাৎ প্রতিবাদের স্বর সুর হয়ে, গান হয়ে বা কবিতা হয়ে মুক্ত হয়ে যায়, সে বাতাসে ছড়িয়ে পড়ে। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, শস্ত্র মানে অস্ত্র শস্ত্র, গান মানে কবিতা, কবির প্রতিবাদী কবিতা হয়ে ওঠে যুদ্ধের অস্ত্রশস্ত্র। কবিকে তখন ভয় পায় ওরা। ওরা কারা? যারা ক্ষমতার জোরে স্বৈরাচারী শাসন যারা কায়েম করে তারা কবিকে ভয় পায়। যখন কবি এইভাবে প্রতিবাদী স্বর ছড়িয়ে দেয় চারিদিকে, কয়েদ করে তাকে, তখনই কবিদেরকে কয়েদ করা হয়, তাদেরকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়। আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, আরও শক্ত করে তাদের গলায় ফাঁস দিয়ে দেওয়া হয়। তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝে, কিন্তু কবির স্বরকে সহজে থামানো যায় না। কবি তার প্রতিবাদী কণ্ঠস্বর যখন চারিদিকে ছড়িয়ে দেয়, সেই কণ্ঠস্বর মুখরিত হয়, জনতার মাঝে পৌঁছে যায়। কবির গলার স্বরকে যতই চেপে ধরার চেষ্টা করুক শাসক যন্ত্র, সেটা সম্ভব হয় না। একদম শেষ স্তবকে আমরা চলে এসেছি। না ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। না ফাঁসির মঞ্চ কেমনভাবে প্রস্তুত করা হয়? না মাটি থেকে অনেক উঁচুতে ফাঁসির মঞ্চ রাখা হয়, যাতে কোনো ব্যক্তিকে যখন ফাঁসির জন্য ঝোলানো হয় সেই ব্যক্তির পা মাটিতে যাতে কোনোভাবেই স্পর্শ করতে না পারে। যদি সেই ব্যক্তির পা মাটিতে স্পর্শ করে যায় তাহলে তার মৃত্যু তো হবে না, এই জন্য ফাঁসির মঞ্চ অনেক উঁচুতে করা হয়। কিন্তু এই ক্ষেত্রে কবি বলছেন যে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে ফাঁসি দেওয়ার জন্য, কিন্তু সেই ফাঁসির মঞ্চ ভারসাম্য রক্ষার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। ভারসাম্য রক্ষা বলতে প্রতিবাদ আর প্রতিবাদী, আর প্রতিবাদীকে শেষ করছে যারা, বা প্রতিবাদকে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছে যে অশুভ শক্তি, এর মধ্যে ভারসাম্য রক্ষা করতে ফাঁসির মঞ্চ যেন নুয়ে পড়ছে মাটিতে, ফাঁসির মঞ্চ যেন মিলিয়ে গেছে মাটিতে। অর্থাৎ ফাঁসির মঞ্চও চাইছে না যারা প্রতিবাদী মুখ, যারা প্রতিবাদী কণ্ঠস্বর, তাদের ফাঁসি হোক বা মৃত্যু হোক। ভারসাম্য রক্ষা কথাটা আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, যে প্রতিবাদ করছে যারা, তাদের যদি মৃত্যু হয়ে যায়, তাদের যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে তো আর প্রতিবাদ বলে কিছু থাকবে না। আর যারা এই প্রতিবাদীদেরকে শেষ করতে উঠে পড়ে লেগেছে, তারা যদি প্রতিবাদীদের ফাঁসি দিয়ে সফল হয়ে যায় তাহলে তাদের ক্ষমতা বেড়েই চলবে। তাই এই দুয়ের মাঝে যাতে ভারসাম্য রক্ষা হয়, অর্থাৎ প্রতিবাদ এবং প্রতিবাদকে শেষ করে দেওয়ার জন্য অশুভ শক্তি তাদের ক্ষমতা, এই দুয়ের ক্ষমতার মধ্যে যাতে ভারসাম্য তৈরি হতে পারে, এই জন্য ফাঁসির মঞ্চ এখানে উপস্থিত, কিন্তু সেই মঞ্চ মাটিতে মিশে যাচ্ছে। সেই মঞ্চ ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত নয়, সেই মঞ্চও চাইছে না প্রতিবাদীদের ফাঁসি হোক মৃত্যু হোক। তাই স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। মৃত্যুকে স্পর্ধা জানানো মানে মৃত্যুকে তুচ্ছ ভাবা, মৃত্যুকেও যেন হেলায় সরিয়ে দেওয়া। অর্থাৎ যে সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে শেষ করে দেওয়ার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে বা মৃত্যু যন্ত্র তৈরি করা হয়েছে, সেই মৃত্যু যন্ত্রকেও ভয় পাচ্ছে না এই প্রতিবাদী কণ্ঠস্বর।
তারা মৃত্যুকেও হেলায় হারিয়ে দিচ্ছে, তুচ্ছ করে দিচ্ছে, স্পর্ধা জানাচ্ছে। আর তুচ্ছ ফাঁসুড়েকে, ফাঁসুড়ে মানে যে ব্যক্তি ফাঁসিকে কার্যকরী করে, অর্থাৎ যে ব্যক্তি আদেশ অনুযায়ী ফাঁসিটা দেয় তাকে ফাঁসুড়ে বলা হয়। সেই ফাঁসুড়েকে তুচ্ছ বলা হচ্ছে। তুচ্ছ বলা হচ্ছে কারণ এরা ক্ষমতার জোরে এই ফাঁসির মঞ্চ পর্যন্ত এসেছে বা ফাঁসি দেওয়ার মতো পরিস্থিতিতে এসেছে, লোককে শাস্তি দেবে, লোকের শাস্তি বিধান করবে, সেই ক্ষমতা এরা পেয়েছে শুধুমাত্র ক্ষমতার জোরে। তাই তারা আপাত অর্থে তুচ্ছ, তারা সাধারণ মানুষ। ওই ক্ষমতাটুকু বা শাসন ক্ষমতাটুকু কেড়ে নিলে এদের আর কোনো ক্ষমতা নেই, তাই এদেরকে তুচ্ছ বলা হচ্ছে। কবি বলছেন এই তুচ্ছ ফাঁসুড়েকে ঝুলিয়ে দিচ্ছে বা দিচ্ছে ঝুলিয়ে। এখানে কবি একটু আশার বাণী শুনিয়েছেন যে ফাঁসুড়েরা তুচ্ছ, তাদেরকেও যেন ঝুলিয়ে দিতে প্রস্তুত হচ্ছে এই ফাঁসির মঞ্চ, ভারসাম্য রক্ষার জন্য। এখানেই শেষ হলো আমাদের আজকের এই চারণ কবি কবিতাটির আলোচনা। কবিতাটি মূলত শাসন যন্ত্রের বিরুদ্ধে বা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ। কবি ভারভারা রাও তার নিজের জীবনই যেন এই কবিতার মধ্যে আমরা পাচ্ছি। কবিতা রচনার জন্য তাকে জেলে যেতে হয়েছিল, কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ করার জন্য কবিকে জেলে পাঠানো হয়েছিল, সেই কথাই যেন এখানে প্রকাশ পাচ্ছে, তিনি লিখেছেন কবিতা আকারে। কবিতার শেষে কবি আশার বাণী শুনিয়েছেন যে ফাঁসুড়েকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে, অর্থাৎ ফাঁসি যিনি দিচ্ছেন সেই ফাঁসুড়ে তিনিই যেন শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে ঝুলছেন, এরকমই একটা তিনি আশার বাণী এখানে শুনিয়ে দিয়ে যাচ্ছেন। এখানেই কবিতাটি আলোচনা শেষ হলো। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও আলোচনা পাওয়ার জন্য।